আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায় থেকে নতুন আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থীরা বোর্ডে সেই অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে অঙ্কটি হলো জনাব মোশাররফ হোসেন এর পরিবারের 1 জানুয়ারি 2019 তারিখের আর্থিক অবস্থা নিম্নরূপ। নগদ তহবিল এখানে 1 লক্ষ টাকা, বাড়িঘর 4,50,000 টাকা, মোটরসাইকেল 1,25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, গহনাপত্র 75,000 টাকা এবং 12% ঋণ এখানে 3 লক্ষ টাকা। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে প্রাপ্তি প্রদানটা কিন্তু এখানে দেয়া আছে। তো আমাদের বিগত দিনে যে অঙ্কগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু প্রাপ্তি প্রদানটা কিন্তু বের করতে বলেছে। তার ফলে তখন আমরা প্রাপ্তি প্রদানটা সমাধান এখানে দেখেছিলাম, কিন্তু আজকে এখানে প্রাপ্তি প্রদানটা দেয়া আছে, সুতরাং এটাকে কিন্তু আমাকে আর বের করার কোনো প্রয়োজন নেই। এখন প্রাপ্তি প্রদানের পাশে ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ প্রাপ্তির পাশে ব্যালেন্স বিডি এখানে 1 লক্ষ টাকা, এটা বিগত বছরের হাতে নগদ। বেতন এখানে 2,65,000 টাকা, পুরাতন টেবিল বিক্রয় এখানে 10,000 টাকা এবং কৃষি ফসল বিক্রয় 35,000 টাকা। প্রদানের পাশে খাদ্য সামগ্রী ক্রয় 78,500, বিদ্যুৎ বিল এখানে 11,000 টাকা, চিকিৎসা খরচ 28,000 টাকা, ফ্রিজ ক্রয় 95,000 টাকা, ডিপিএস জমা 1,20,000 টাকা। ব্যালেন্স শিটে অর্থাৎ এই আর্থিক বছরে 2019 সালে তার বছরের শেষে ওই পরিবারে হাতে নগদ বা নগদ তহবিলের পরিমাণ এখানে 77,500 টাকা। এখানে অন্যান্য তথ্য দেয়া আছে। খাদ্য সামগ্রী 1,500 টাকা মজুদ আছে, অর্থাৎ ওই পরিবারে যে খাদ্য সামগ্রী কেনা হয়েছিল সমস্ত খাদ্য সামগ্রী তার পরিবারের কাজে ব্যবহার করতে পারে নাই এই আর্থিক বছরে, যার ফলে এত টাকার খাদ্য সামগ্রী অব্যবহৃত অবস্থায় রয়ে গিয়েছে। এবং সমন্বয় দিয়ে বলা আছে অগ্রিম বেতনের পরিমাণ 10,000 টাকা এবং সমন্বয় দিনে বিদ্যুৎ বিল 1 মাসের বকেয়া রয়েছে। এখন আমাদের দেখতে হবে যে সমাধান এখানে কি করতে বলেছে। ক নম্বরে বলেছে মূলধনজাত ব্যয় নির্ণয় করো, খ নম্বরে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো, গ নম্বরে পারিবারিক তহবিল 4,70,000 টাকা এবং আয় উদ্বৃত্ত 1,67,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তার মানে এই খ নম্বরে যে আয় উদ্বৃত্ত যেটা বের হবে সেটাকে বাদ দিয়ে আমাকে গ নম্বরে এই আয় উদ্বৃত্ত ধরে নতুন করে আমাকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। শিক্ষার্থীর এই হলো আমাদের অঙ্ক এবং এখানে কি করতে হবে সমাধান সে সম্পর্কে স্পষ্টভাবে বলা আছে। এখন শিক্ষার্থীরা আমরা সমাধানে চলে যাই। ক নম্বরে মূলধনজাত ব্যয়। এখানে অঙ্ক সমাধানের পূর্বে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো বাড়িঘর এটা কিন্তু মূলধনজাত ব্যয় হওয়ার কথা ছিল। মোটরসাইকেল, আসবাবপত্র, গহনাপত্র এটা কিন্তু মূলধনজাত ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু সমাধানে কিন্তু এখান থেকে দেখানো হয় না। তার কারণটি হলো এইটা কিন্তু এই আর্থিক বছরে ক্রয় করা হয় নাই। বাড়িঘর, মোটরসাইকেল, আসবাবপত্র, গহনাপত্র কিন্তু এই আর্থিক বছরে ক্রয় করা হয় না। যদি এগুলো এই আর্থিক বছরে ক্রয় করা হতো তাহলে কিন্তু এই সম্পত্তির টাকা কিন্তু আমার প্রদানের পাশে দেওয়া থাকতো। এটা বিগত আর্থিক বছরের সম্পত্তি ছিল, সেই উদ্বৃত্তটা এই আর্থিক বছরে চলে আসছে। আবার যখন তিনি 2020 সালে তার পরিবারে যখন এই অঙ্কটি তিনি সমাধান করতে যাবেন, এই সম্পত্তিগুলো আবার 2020 সালেও আমাকে আর্থিক অবস্থার যে বিবরণী মানে শুরুতেই তাকে এই সম্পত্তিগুলোর উদ্বৃত্ত সেটা আমাকে দেখাতে হবে। যেহেতু এটা বিগত বছরের উদ্বৃত্ত পর্যায়ক্রমে প্রতি বছর চলে আসে, যার ফলে এটাকে কখনোই আমরা মূলধনজাত ব্যয় ধরতে পারবো না। শিক্ষার্থীরা তাহলে মূলধনজাত ব্যয় কোনটা হবে? তিনি এই বছরে নতুন করে যে সম্পত্তি ক্রয় করলেন সেটাকে আমাকে মূলধনজাত ব্যয় ধরতে হবে। সেটা চিন্তা করলে এখানে শুধুমাত্র ফ্রিজ ক্রয়, এই যে ফ্রিজ ক্রয় দেখতে পাচ্ছ এখানে 95,000 টাকা, এইটাই তোমার মূলধনজাত ব্যয়। এবার শিক্ষার্থীরা খ নম্বরে এখানে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। এখন আমাকে দেখতে হবে এখানে আয় কয়টা আছে। এই যে বেতন, বেতন কিন্তু একটা আয়, কারণ ওই পরিবারের কর্তা যে চাকরি করেন সেখান থেকে বেতন পান, এটাই তার আয়ের প্রধান উৎস। এখন দেখতে পাচ্ছ এই যে বেতন 2,65,000 টাকা প্রথম ঘরে। সমন্বয় বলা আছে যে অগ্রিম বেতনের পরিমাণ 10,000 টাকা, সেখান থেকে তাকে অগ্রিম যে বেতনটা দেওয়া হলো সেটা আমাকে এখান থেকে বিয়োগ দিতে হবে
এই যে বিয়োগ এখানে অগ্রিম 10,000 টাকা, তার এই বছরের বেতন বাবদ প্রকৃত আয় হলো 2,55,000 টাকা। এবার আরেকটি আয় হলো কৃষি ফসল বিক্রয় 35,000 টাকা, এখানে কৃষি ফসল বিক্রয় 35,000 টাকা, তার টোটাল আয় হলো 2,90,000 টাকা। পুরাতন টেবিল বিক্রয়, শিক্ষার্থীরা এটাকে কখনই আমরা আয় ধরতে পারবো না, কারণ এটা সম্পত্তি বিক্রয়। সম্পত্তি বিক্রয় কিন্তু কখনো নিয়মিত আয়ের মধ্যে কিন্তু দেখানো যায় না। আচ্ছা, এবার আয় থেকে আমাকে ব্যয় বাদ দিতে হবে। ব্যয় সমূহ খাদ্য সামগ্রী ক্রয় 78,500, দেখতে পাচ্ছ খাদ্য সামগ্রী ক্রয় এখানে প্রথম ঘরে 78,500। সমানে বলা ছিল খাদ্য সামগ্রী 1,500 টাকা মজুদ আছে, যেহেতু এই খাদ্য সামগ্রী তিনি তার পরিবারের কাজে ব্যবহার করতে পারেন নাই, এটাকে আমরা কখনোই ব্যয় ধরতে পারবো না, আমাদেরকে বিয়োগ দিতে হবে। মাইনাস মজুদ এখানে 1,500, তার প্রকৃত খাদ্য সামগ্রী বাবদ ব্যয় হলো 77,000 টাকা। বিদ্যুৎ বিল 11,000 টাকা, এখানে বিদ্যুৎ বিল 1 মাসের বকেয়া রয়েছে, তার মানে এখানে 11 মাসের বিদ্যুৎ বিলের টাকা দেওয়া আছে। তাহলে বিদ্যুৎ বিল এখানে 11,000 যোগ বকেয়া, এই যে 11,000 গুণ 1, এখানে ভাগ 11, এখানে 1,000 টাকা টোটাল তার বিদ্যুৎ বিল যেটা খরচ সেটা 12,000 টাকা। চিকিৎসা খরচ সম্পর্কে সমানে কিছু বলা নেই, চিকিৎসা খরচ এখানে 28,000 টাকা। ফ্রিজ ক্রয় কিন্তু ব্যয় না, এটা মূলধন যাতে ব্যয়, ডিপিএস জমা এটা ব্যয় না, আর ব্যালেন্স শিট হলো এই মাসের তার সমাপনী হাতে নগদ। তাহলে ঋণের সূত্র কোথা থেকে আসলো? এই যে বছরের শুরুতে তার যে সম্পদ এবং দায়ের যে তথ্য দেওয়া ছিল, সেখানে 12% ঋণ, এখানে 3 লক্ষ টাকা ছিল। এই যে পরিবার যেখান থেকে ঋণটা নিল, তাকে 12% সুদ দিতে হবে, তাহলে এটা সুদের টাকা অবশ্যই ব্যয় হবে, যার ফলে এখানে ঋণের সুদ এই যে 3 লক্ষ টাকার পরে 12% করার পর এখানে কত টাকা আসছে? 36,000 টাকা আসছে। এই 36,000 টাকায় তার সম্পূর্ণ ব্যয় হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার প্রদানের পাশে কিন্তু আলাদা করে ঋণের সুদ কিন্তু দেয়া নেই। যদি প্রদানের পাশে ঋণের সুদ দেওয়া থাকতো, তাহলে আমি কখনোই এই ঋণের সুদটা বের করে আমি কখনোই এইভাবে সরাসরি কখনোই দেখাতে পারবো না, যদি এখানে আমার ঋণের সুদটা থাকতো। যেহেতু ঋণের সুদটা প্রদানের পাশে দেয়া নেই, সুতরাং যে সুদের যে টাকাটা বের হলো সেটা সম্পূর্ণই আমি সরাসরি এখানে দ্বিতীয় ঘরে দেখাবো, 36,000 টাকা। এখন টোটাল তার ব্যয় হলো 1,53,000 টাকা। 2,90,000 টাকা থেকে 1,53,000 টাকা বাদ দিলে তার আয় বৃদ্ধ হলো 1,37,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক এবং খ নম্বর এই সমাধানটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বর সমাধানের দিকে চলে যাব। এখানে পারিবারিক তহবিল 4,70,000 টাকা এবং আয় উদ্বৃত্ত 1,67,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ এখানে গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সমূহ। তো বছরের শুরুতে সম্পদ আর দায় কি আছে সেটা দেখতে হবে। দেখো, নগদ তহবিল 1 লক্ষ টাকা, কিন্তু নগদ তহবিল এটা দেখানো যাবে না। নগদ তহবিল এই যে ব্যালেন্স শিটে 77,500, এটাকে আমাকে এখানে উপস্থাপন করতে হবে, যার ফলে নগদ তহবিল এখানে 77,500 টাকা। আর বাড়িঘর যা ছিল তাই থাকবে। বাড়িঘর 4,50,000 টাকা, বাড়িঘর 4,50,000, মোটরসাইকেল 1,25,000, মোটরসাইকেল 1,25,000, আসবাবপত্র এখানে 50,000 টাকা। এখান থেকে আসবাবপত্র, এখান থেকে পুরাতন টেবিল বিক্রয় 10,000 টাকা বিয়োগ দিতে হবে, কারণ এর ফলে সম্পত্তির পরিমাণ বা আসবাবপত্রের পরিমাণটা কমে গিয়েছে, যার ফলে মাইনাস বিক্রয় 10,000 টাকা, এখানে 40,000 টাকা। তারপরে গহনাপত্র এখানে 75,000 টাকা। এখন এখান থেকে সম্পত্তির পরিমাণ দেখানো শেষ। এখানে কোন কোন সম্পত্তি আছে? এখানে আছে ফ্রিজ ক্রয়, ডিপিএস জমা। ফ্রিজ ক্রয় এখানে 95,000 টাকা, ডিপিএস জমা এখানে 1,20,000 টাকা। আর ব্যালেন্স শিটে যেটা সমাপনী হাতে নগদ, সেটা কিন্তু আমরা এই শুরুতে কিন্তু এখানে দেখিয়েছি। এখন সমানে দেখতে হবে খরচ বকেয়া হলে দায়, খরচ অগ্রিম হলে সম্পদ। এখন খরচ অগ্রিম বলতে কি, কোনো খরচের টাকা অগ্রিম বা অব্যবহৃত অবস্থা যদি রয়ে যায়, সেটাকে আমাদের সম্পত্তির পাশে দেখাতে হবে। যার ফলে খাদ্য সামগ্রী 1,500 টাকা এখানে মজুদ ছিল, এই খাদ্য সামগ্রীর মজুদ এখানে 1,500 টাকা। এখন সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ 9,84,000 টাকা। এরপরে আমাকে দেখাতে হবে দায় ও পারিবারিক তহবিল। দায়ের পাশে সর্বপ্রথম 12% ঋণ, এখানে 3 লক্ষ টাকা আসবে। এই যে 12% ঋণ, এখানে 3 লক্ষ টাকা। তোমাদের মনে আছে ব্যয়ের পাশে এই ঋণের পরে কিন্তু সুদ বের করেছিলাম এবং সম্পূর্ণ টাকা কিন্তু আমরা সরাসরি দ্বিতীয় করে দেখিয়েছিলাম, কিন্তু আসলে ওই সুদের টাকা সম্পূর্ণ এখনো প্রদান করা হয় নাই। কিন্তু এটা নিশ্চিত ব্যয়, যার ফলে ব্যয়ের মধ্যে দেখানো হয়েছে, কিন্তু এটা এখনো প্রদান করা হয় নাই। যার ফলে খরচ বকেয়া, এটা খরচ বকেয়া হলে কি দায় হবে, যার ফলে বকেয়া ঋণের সুদ এখানে ওই সম্পূর্ণ টাকা এখানে আসবে 36,000 টাকা।
তারপরে এই যে বিদ্যুৎ বিল, 1 মাসের বিদ্যুতের বকেয়া ছিল 1000 টাকা। এই যে বকেয়া বিদ্যুৎ বিল তোমার এখানে 1000 টাকা। খরচ বকেয়া হলে দায়, খরচ অগ্রিম হলে সম্পদ, আবার আয় বকেয়া হলে সম্পদ, আবার আয় অগ্রিম হলে দায়। এখানে বেতন ছিল অগ্রিম, বেতন তো পরিবারের জন্য আয় হবে। তো 1 মাসের বেতন যদি 1 মাসের তোমার এই অগ্রিম বেতনের পরিমাণ এখানে 10,000 টাকা, যার ফলে এখানে এই যে অগ্রিম বেতন আমরা এখান থেকে আগে বাদ দিয়েছিলাম, আর একবার দায় হিসেবে অগ্রিম বেতন এখানে 10,000 টাকা দেখাতে হবে। তো দায় পড়ে 4টা: 12% ঋণ, বকেয়া ঋণের সুদ, বকেয়া বিদ্যুৎ বিল এবং অগ্রিম বেতন। এরপরে পারিবারিক তহবিল এখানে 4,70,000 টাকা দেওয়া ছিল, 4,70,000 টাকা। আর যোগ হলো আয় দ্রুত এখানে 1,67,000 টাকা, যোগ হলো এখানে 6,37,000 টাকা। তো টোটাল দায় ও পারিবারিক তহবিল এখানে 9,84,000 টাকা। এক্ষেত্রে এইভাবেই আমাদের সম্পদ এবং দায় ও পারিবারিক তহবিল এখানে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবেই পর্যায়ক্রমে আমাদের প্রতিটা অঙ্কেই বা প্রায় অঙ্কেই কিন্তু আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী সমাধান করতে বললে আমাকে এইভাবেই কিন্তু সমাধান করতে হবে। এবং সেই অঙ্কগুলো যদি এই অঙ্কটা যদি বুঝতে পারো, তাহলে সেই অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করার অনেকটাই সহজ হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।